ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। রাজনৈতিক সদিচ্ছার অভাবে কমছে না টাকা পাচারের ঘটনা। একাধিক সংস্থার কাছে হাজারের উপর প্রতিবেদন থাকলেও মামলা হয়েছে হাতে গোনা। সেগুলোও আটকে আছে আইনি জটিলতায়। দুদক বলছে মামলার ফল না আসা পর্যন্ত পাচারকৃত টাকা ফিরিয়ে আনা সম্ভব নয়। আর বিশ্লেষকদের অভিযোগ, সরকার আন্তরিক নয় বলেই টাকা পাচার বাড়ছে। গত বছরও বেরিয়ে গেছে 5 লাখ কোটি টাকা অর্থ পাচার নিয়ে আরিফুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। বাংলাদেশ থেকে টাকা পাচারের ঘটনা বহুদিনের, তবে নতুন করে আলোচনায় আসে 2019-এর সেপ্টেম্বরে। ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। তার বিরুদ্ধে সিঙ্গাপুরে 227 কোটি টাকা পাচারের তথ্য পায় দুদক। দেশের বাইরে টাকা সরিয়ে বাড়ি কেনার খবরও পুরনো, কিন্তু এবার নাম এসেছে সংসদ সদস্যদের। নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের স্ত্রী জান্নাতির নামে কানাডার বেগমপাড়ায় 12.5 কোটি টাকায় বাড়ির খবর প্রচার হয়েছে গণমাধ্যমে। আমলারাও কম যান না, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং। আমার ধারণা ছিল বোধহয় রাজনীতির সংখ্যা বেশি হবে। সেইখানে আই ওয়াজ সারপ্রাইজ যে সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারীদের বাড়িঘর ওখানে আছে। দেশের ইতিহাসে অর্থ পাচারের বড় খলনায়ক পিকে হালদার একাই 10,200 কোটি টাকা পাচার করে পালিয়ে গেছেন অনায়াসেই। গেল 5 বছরে অর্থ পাচারের 1024টি প্রতিবেদন চূড়ান্ত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বিদেশি সংস্থার উপাত্তেও মিলেছে ভয়াবহ খবর। GFI সহ বিভিন্ন সূত্র বলছে 2020 সালে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 5 লাখ কোটি টাকা। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত 5,500 কোটি টাকা। 84 বাংলাদেশির টাকা পাচারের তথ্য এসেছে পানামা ও প্যারাডাইস পেপারসে, কিন্তু মামলা হয়েছে হাতে গোনা। 18-19 কুড়ি এই বছরটা বাদে 77টি মামলা হয়েছে মানি লন্ডারিং। 50টা মামলা চার্জশিট হয়ে ট্রায়ালে আছে, আর বাকি 27টা মামলা আন্ডার ইনভেস্টিগেশন। এগুলো কিন্তু কোর্টে আসতে আসতে অনেক সময় লাগে, মামলা নিষ্পত্তিতে সময় লাগে, প্রত্যেকটা ধাপ চ্যালেঞ্জ করা হয়। অনেক সময় 7-8 বছর খাটা হয়ে গেলেই বলেন যে আমার তো সাজা হলে 12 বছর হবে, আমাকে জামিন দেন। অর্থ পাচার রোধে আছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন। সন্ত্রাসী অর্থায়ন বন্ধ ও টাকা পাচার প্রতিরোধে তথ্য লেনদেনের জোট 159টি দেশের এগমন্ট গ্রুপের সদস্য বাংলাদেশ। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। সদিচ্ছার ঘাটতি এবং সৎসাহস দৃঢ়তার ঘাটতি অন্যতম কারণ। যারা অর্থ পাচারের সাথে জড়িত তাদের একটা বড় অংশ, বিশেষ করে রুই কাতলা জাতীয়, যারা আসলে ক্ষমতার সাথে রাজনীতির সাথে সম্পর্কিত। সেই কারণে কিন্তু তাদেরকে হাত দেওয়া হয় না, হাত দিলে হাত পুড়ে যাবে। প্রশ্নবিহীনভাবে কালো টাকা সাদা করার সুযোগ বহুবারই দিয়েছে সরকার। অর্থ বিলের এমন বিধানও টাকাকে অপ্রদর্শিত রাখার মানসিকতাকে উস্কে দেয় বলে মত আইনজীবীদের। ফাইন্যান্স অ্যাক্ট 2020-তে একটা অপশন দিয়েছিল যে আনডিসক্লোজড মানি আপনি 10% দিলেই লিগ্যালাইজ করা যাবে। সেটা কনস্টিটিউশনের সাথে কন্ট্রাডিক্ট, প্লাস মানি লন্ডারিং অ্যাক্ট 2012 সেটার সাথেও কন্ট্রাডিক্ট করবে। আপনি যদি এরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই মানি লন্ডারিং আপনি ঠেকাতে পারবেন না। দুদক মোট 60 ব্যক্তির অর্থ পাচারের তথ্য চেয়ে 18টি দেশে চিঠি দিয়েছিল। তার মধ্যে 30 জনের ব্যাপারে তথ্য পাওয়া গেছে। অর্থ পাচার কোথায় হইলো, কত টাকা হইলো, এটা তো আমাদের এই তথ্য আমাদের না, আমাদেরকে দিতে হবে। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। কিস্তি পরিশোধের শিথিলতার পরেও চলতি বছরে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। গত ডিসেম্বরে মোট ঋণের 7.66% খেলাপি ছিল, আর এবছরে মার্চে এই হার বেড়ে দাঁড়িয়েছে 8.07%। এ সময় 6,351 কোটি টাকা বেড়ে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 95,085 কোটি টাকা। সবচেয়ে বেশি বেড়েছে অগ্রণী ব্যাংকের খেলাপি, তবে কমেছে জনতা ও সোনালী ব্যাংকের। করোনা ভাইরাসের প্রভাব শুরুর পর গত বছর কেউ ঋণ পরিশোধ না করলেও তাকে খেলাপি করতে পারেনি ব্যাংক। এবছর নতুন করে আগের মতো ঢালাও সুযোগ দেওয়া হয়নি। যেসব মেয়াদি ঋণ চলতি বছরের মার্চের মধ্যে পরিশোধ করার কথা, ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে তা আগামী বছরের জুনে পরিশোধ করলেও চলবে। আর চলমান ঋণের ওপর 2020 সালে আরোপিত অনাদায়ী সুদ একবারে পরিশোধ না করে আগামী জুন পর্যন্ত 6টি কিস্তিতে পরিশোধ করা যাবে। এছাড়া তলবি ঋণ চলতি বছরের মার্চ থেকে 2022 সালের ডিসেম্বরের মধ্যে 8টি কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হয়। মহামারীর দুঃসময়েও গেল
3 বছরের মধ্যে 2020 সালে রাজধানীতে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি বেড়েছে। এ সময় 2019-এর তুলনায় ঢাকার বাসিন্দাদের 6.88% বাড়তি অর্থ খরচ হয়েছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রাজধানীর 15টি খুচরা বাজার থেকে 114টি খাদ্যপণ্য, 22টি নিত্য ব্যবহার্য সামগ্রী ও 14টি সেবার দাম বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে ক্যাব। 2020 সালে চালের দাম বেড়েছে প্রায় 20%, ডাল, সয়াবিন তেল, চিনি, গুড়, মশলা, শাকসবজি সব ধরনের মাংসের দাম বেড়েছে। এছাড়া ওয়াসার প্রতি হাজার লিটার পানির দাম বেড়েছে 25%। বাড়ি ভাড়ায় 5% বেশি ভাড়া গুনতে হয়েছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের। বিপরীতে সরিষার তেল, ডালডা ও খোলা আটার দাম সামান্য কমেছে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে দেশে ভোক্তা স্বার্থ রক্ষায় আলাদা একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন ক্যাবের সভাপতি গোলাম রহমান। রাজধানী ঢাকায় 2020 সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে 6.88%। জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখার উদ্দেশ্যে 15 থেকে 20টি নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে এবং মূল্য স্থিতিশীল রাখার দায়িত্ব অর্পণ করে স্বতন্ত্র মন্ত্রণালয় ও বিভাগ গঠন যুক্তিযুক্ত হবে। বাণিজ্য মন্ত্রণালয় বিজনেস অ্যাফেয়ার্স ও কনজিউমার্স অ্যাফেয়ার্স নামে 2টি পৃথক ডিভিশন সৃষ্টি করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব বলে ক্যাব মনে করে। অর্থবছর শেষ হতে বাকি মাত্র 1 মাস, কিন্তু প্রথম 11 মাসে এডিপির 3 ভাগের 1 ভাগও বাস্তবায়ন করতে পারেনি স্বাস্থ্যসেবা বিভাগ। 53টি প্রকল্পে 11,979 কোটি টাকা বরাদ্দ থাকলেও ব্যয় হয়েছে 3,759 কোটি টাকা, অর্থাৎ বাস্তবায়ন হার মাত্র 31.38%। স্বাস্থ্যসেবা বিভাগ ছাড়াও এডিপি বাস্তবায়নে পিছিয়ে আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 11 মাসে এই হার 45.12%, যা টাকার অঙ্কে 4,820 কোটি টাকা। অথচ এই মন্ত্রণালয়ে মোট বরাদ্দ ছিল 10,685 কোটি টাকা। বেশি বরাদ্দ পাওয়া 15 মন্ত্রণালয় বিভাগের মধ্যে সবচেয়ে ভালো অগ্রগতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের। 11 মাসে তাদের মোট এডিপি বাস্তবায়নের হার 74.43%। 71% অগ্রগতি নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সেতু বিভাগ। তবে গত বছরের তুলনায় সামগ্রিকভাবে এডিপি বাস্তবায়ন সামান্য বেড়েছে। 11 মাসে গত বছরের তুলনায় সামান্য বেড়েছে এডিপি বাস্তবায়ন। এবার এই হার 58%, গতবার ছিল 57%। ইসলাম ব্যাংক তালিকাতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। অনলাইনে নকশি কাঁথা বিক্রি করে সফল পাবনার কলেজ ছাত্রী সখী। মাত্র 1 বছরে নকশি কাঁথা বিক্রি করে সুনাম কুড়িয়েছেন দেশের বাইরেও। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ভাগ্য বদলে দিয়েছেন 25 নারীর। করোনার সময় শিক্ষার্থীদের দীর্ঘ অবসর, আর এই সময়টাই কাজে লাগিয়েছেন পাবনা সদরের গয়েশপুর গ্রামের নাদিয়া সুলতানা সখী। লেখাপড়া করছেন পাবনা সরকারি মহিলা কলেজের ইংরেজি প্রথম বর্ষে। করোনার সংক্রমণে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় অলস সময় না কাটিয়ে শুরু করেন নকশি কাঁথায় স্বপ্ন বুননের কাজ। অনলাইনে পণ্য বিক্রির মাধ্যম তৃণমূল নারীদের ক্ষমতায়নের উদ্যোগ নেওয়া ওমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উই থেকে অনুপ্রাণিত হয়ে শুরু করেন তিনি। মাত্র 3 জন নারীকে দিয়ে শুরু করলেও এখন 25 জনের কর্মসংস্থান হয়েছে। তাদের তৈরি নিখুঁত নকশি কাঁথার চাহিদা নিজ এলাকা থেকে ছড়িয়ে পড়েছে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম সহ বিদেশেও। অনলাইনে অর্ডার নিয়ে নকশি কাঁথা পৌঁছে দিচ্ছেন ক্রেতার কাছে। 1 বছরে 350-এরও বেশি নকশি কাঁথা বিক্রি করেছেন তিনি, যার বিক্রি মূল্য 1,25,000 টাকা, যার বেশিরভাগই হয়েছে উইয়ের মাধ্যমে। কোনো মাসে 20টা 30টা, কোনো মাসে 10টাও আসে। সবাইকে নিয়ে আমার ইচ্ছা আছে অনেক দূরে যাব, আর এক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারভাবে যদি সাহায্য পাই তাহলে তো আরো ভালো হয়। সখীর এই উদ্যোগে খুশি পরিবারের সদস্য ও এলাকাবাসী। আমার ওয়াইফের মাধ্যমে মানুষ মনে করেন হেল্পফুল হতে পারতেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। ও আরো অনেক উপরে চলে যাক, সেটা আমিও চাই। যে কোনো হেল্প করা লাগলে আমি করব। সহযোগিতার আশ্বাস দিয়ে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। ওকে আমরা জায়গা দিতে পারবো, ও ট্রেনিং করবে, ও বাজারজাত করবে, উইন উইন সিচুয়েশন। যদি ব্যাংক লোনও চাই সেই ক্ষেত্রেও আমরা ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে, আমাদের যেহেতু এসএমইর 15 জনের একটা অংশ আছে, নারীদের জন্য একটা কোটাও আছে, আমরা সেই অংশটা করতে পারবো। সরকারি সহযোগিতা পেলে দেশ ও দেশের বাইরে নকশি কাঁথাকে আরও জনপ্রিয় করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।
আগামীতে শেয়ার বাজারে লেনদেনে আসা নতুন কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস সুবিধা না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এ বিষয়ে স্টক এক্সচেঞ্জকে করণীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে কমিশন থেকে। এর আগে করোনাকালীন মহামারীর সময় শেয়ার বাজার ধস ঠেকাতে গত বছরের 19 মার্চ ফ্লোর প্রাইস বেঁধে দেয় কমিশন। এরপরে গত 7 এপ্রিল প্রথম দফায় 50 টাকার নিচে থাকা এমন 66 কোম্পানি থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেয় কমিশন। আর গত 3রা জুন ফ্লোরে থাকা বাকি 30 কোম্পানি থেকে এই নির্দেশনা প্রত্যাহার করে নেয় কমিশন। করোনাকালীন সময়ে ফিক্সড প্রাইস পদ্ধতিতে লেনদেনে আসা কোম্পানিগুলোর জন্য অভিহিত মূল্য বা 10 টাকা ফ্লোর প্রাইস হিসেবে বিবেচিত হতো, আর বুক বিল্ডিং পদ্ধতিতে কাট অফ প্রাইস ফ্লোর প্রাইস হিসেবে বিবেচিত হতো। এছাড়া ওটিসি মার্কেট থেকে আসা কোম্পানিগুলোর ওই মার্কেটে সর্বশেষ লেনদেন হওয়া দরকে ফ্লোর প্রাইস করা হতো। এবারে জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজার লেনদেনের সর্বশেষ পরিস্থিতি। ঢাকার পুঁজিবাজারে আজকে ইতিবাচক প্রবণতা লেনদেন চলছে। প্রধান সূচক ডিএসসিএক্সে এখন পর্যন্ত 37 পয়েন্ট যোগ হয়েছে, অবস্থান করছে 6059 পয়েন্টে। অপরদি সূচক সেটিও ঊর্ধ্বমুখী এবং ঢাকার বাজারে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 1323 কোটি টাকা লেনদেন হয়েছে। হাত বদল হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে 216টির, কমেছে 127টির। অপরিবর্তিত আছে 26টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দাম। এবার একটু দেখে নেব টপ 20 শেয়ারের কী পরিস্থিতি। 1 নম্বরে আছে বিবিধ খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো, বরাবরের মতো হাত বদল হচ্ছে 92.4 টাকায়, লেনদেন হচ্ছে 70 কোটি টাকার বেশি। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, আমরা আসলে পড়তে পারছি না বিষয়টি এখানকার অসুবিধার কারণে, একটু যদি আরেকটু ছোট করা যায়। 2 নম্বরে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির একটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি এবং আরেকটি 3 নম্বরে বিবিএস কেবলস দেখতে পাচ্ছি, 4 নম্বরে ওরিয়ন ফার্মা, 5 নম্বরে বিএসআরএম স্টিল মিলস লিমিটেড। এ ছিল ঢাকার পুঁজিবাজারের টপ 20-র সর্বশেষ পরিস্থিতি। পুঁজিবাজারের পরিস্থিতি দেখছিলাম আমরা। কোন উদ্যোগে ফিরবে পাচার করার টাকা, এই আলাপে যুক্ত হচ্ছেন দুদকের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। জি, আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। জি, শুনতে পাচ্ছি। আমরা আমাদের এই অনুষ্ঠানের শুরুতে একটি প্রতিবেদন প্রচার করেছি, সেখানে টাকা পাচার কিভাবে হচ্ছে, কি পরিমাণ টাকা পাচার হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়ে একটু বিশেষজ্ঞ বিষয়গুলো ছিল সেখানে। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে টাকা পাচারের যে ঘটনাগুলো ঘটছে, পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে টাকা পাচারে সরকারি কর্মকর্তাদের নাম সবচাইতে বেশি শোনা যায়, কারণ কি? আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, সরকারি কর্মকর্তারা টাকা পাচারের সঙ্গে বেশি জড়িত হচ্ছেন কেন? না, এটা তো মানে হয়তো উনি মানে যদি বলেন যে বেশি জড়িত কে, সেটা হয়তো ওনাদের কাছে পরিসংখ্যান আছে, সেদিক থেকে বলতে পারছেন যে বেশি। কিন্তু মানে যারা এর আগে আমরা জানতাম যে ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে, আমদানি রপ্তানির মাধ্যমে, এইটাই ছিল মানে প্রধানত টাকা পাচারের মাধ্যম। এখন এটা আর একটা নতুন দিয়ে বলছেন যে সরকারি কর্মকর্তারা, তো যেটাই হোক যদি থাকে, তা সরকারি কর্মকর্তারা জড়িত যদি বলেন, আপনি বলছিলেন কারণ, তো সেটার কারণ একটা হতে পারে যে এখন সরকারি কর্মকর্তারা তাহলে তো নিশ্চয়ই দুর্নীতির সাথে জড়িয়েছেন। যদি এই অর্থগুলো অবৈধই না হলে তো আর এটা পাচার হওয়ার কথা নয়, তাহলে দুর্নীতির সাথে জড়িয়েছেন, তাহলে সেই জায়গায় আপনার দুর্নীতি প্রতিরোধের ব্যাপারে বা এইগুলোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা সেই সমস্ত প্রতিষ্ঠানের দিক থেকেও হচ্ছে না, বা আপনার দুর্নীতি দমন কমিশনের দিক থেকেও সেইভাবে হচ্ছে না এই কয়েক বছরে, সেই কারণে হয়তো এটা বেড়েছে। আপনার কাছে তাহলে জানতে চাই যে 2012 সালে মানি লন্ডারিং আইনের আওতায় সবচেয়ে বেশি মামলা করেছিল দুদক। 2015 সালে যখন এটি সংশোধন করা হয় তখন বলা হচ্ছে যে অন্য নজরদারি প্রতিষ্ঠানকে মামলা করার ক্ষমতা দেওয়া হয়েছে ওই আইনে। তাহলে কি এভাবে দুদকের কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে? আপনি কি এই বিষয়টি একটু খেয়াল করবেন? না, দুদকের কার্যক্ষমতা আপনার কমে নাই আসলে। সেটি আমি বলবো যে 15 সালের অ্যামেন্ডমেন্টের আগে যেটি ছিল সেটি হচ্ছে কেবলমাত্র দুদকেরই এখতিয়ার ছিল মানি লন্ডারিং এর ব্যাপারে কাজ করবার। কিন্তু 15 সালে যেটি হলো সেটি অ্যাকচুয়ালি ওই সময়টাই একটু কনফিউশন ছিল যে আসলে দুদক থেকে কেটে গেল কিনা, কিন্তু এটা পরবর্তীতে এটা ক্লিয়ার হয়েছে যে দুদক থেকে আসলে কিছুই কাটে নাই, বরং এখানে অন্যদের কিছু আপনার সংযুক্ত হয়েছেন, যে আরো অন্যান্য মানে সিআইডি, তারপরে এনবিআর এবং
মাদক, আরো বেশ কিছু প্রতিষ্ঠান আপনার শেয়ার বাজারে যারা সিকিউরিটি এক্সচেঞ্জ তারাও এখানে যুক্ত হয়েছেন, এই এখতিয়ার পেয়েছেন মানি লন্ডারিং এর অনুসন্ধান, তদন্ত এবং মামলা করবার। আর দুদকের যেটি ছিল সেটি ছিল আগেও ছিল এবং এখনো আছে। ওখানে যদিও লেখা আছে যে ঘুষ এবং দুর্নীতি, তো ঘুষ তো পরিষ্কার বোঝাই যায়, আর দুর্নীতি যেটি সেটি হচ্ছে একটি জিনিস আছে যে আপনার কেউ যদি ধরেন অবৈধ উপায়ে অর্থ অর্জন করে, সেইটি দুদকের আইনে আছে যে সেটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদটাও দুদকের অপরাধ, মানে দুর্নীতির অপরাধ। তো সুতরাং দুদকের কাছে ওই যেভাবেই কেউ মানে আপনার মানি লন্ডারিং করুক বা অর্থ পাচার করুক, ওইটা ওই অবৈধ সম্পদের হিসাবেই কিন্তু যায়। কারণ মানি লন্ডারিং যেটি করছেন সেটি কিন্তু উনি আগে সম্পদ অবৈধভাবে অর্জন করছেন, তারপরে পাঠাচ্ছেন। জি, তাহলে যেটি আপনি বলছেন যে আসলে পুরোপুরি আছে। জি, মামলা করার ক্ষমতা অন্যান্য নজরদারি প্রতিষ্ঠানের কাছে যাওয়ার কারণে আসলে দুর্নীতি দমন অথবা টাকা পাচার রোধ করার যে এই বিষয়টি আরো বাড়ার কথা, সেটি আসলে খুব অর্থে বাড়েনি। তাহলে বিশ্লেষকদের কেউ কেউ কিন্তু বলছেন ইতিমধ্যে আসলে রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে। আপনার কি তাই মনে হয়? সেটা তো ধরেন একটা ধরনের মানে মানুষ যারা বলছেন যতখানি সদিচ্ছা দরকার হয়তো সেইটার প্রতিফলন আমরা কার্যক্ষেত্রে দেখতে পাচ্ছি না। সেই কারণেই এইগুলো, যেমন আপনার যারা এই অন্যান্য প্রতিষ্ঠান যারা এইগুলোর দায়িত্ব পেলেন, তাদের একটা দিক থেকে অসুবিধা ছিল যে তারা এই অনুমোদনকারী কর্তৃপক্ষ এইটা পেতে তাদের অনেক দিন সময় লেগেছে। এটা বোধহয় 18 সালের দিকে তাদের একখানা বিধি হয়েছে। তার আগে পর্যন্ত দুদকের হাতেই এই মানে তার অংশ যেটি দুদক যেটি ধরতো সেটি করতো। আর আরেকটি জিনিস এখন সমস্যা আমি দেখছি, সেটি হচ্ছে যে এই সমস্ত সংস্থাগুলোর ভিতরে একটা সমন্বয়হীনতার অভাব দেখা যাচ্ছে। যে একই ম্যাটারে বা একই আসামির ব্যাপারে, একই অপরাধের ব্যাপারে দেখা যাচ্ছে যে সিআইডিও কোনো ক্ষেত্রে কাজ করছে, আবার সেই ব্যাপারে দুর্নীতি দমন কমিশনও কাজ করছে। এখানে আইনে কিন্তু ছিল যে আপনার বিএফআইউর মাধ্যমে একটা যৌথ তদন্ত দল তৈরি করে কাজ করার সুযোগ ছিল যদি একাধিক অপরাধ সংশ্লিষ্ট এই মানি লন্ডারিং হয়ে থাকে। তো এই কাজটা আমি মোটেও দেখছি না। জি, তাহলে আপনি বলছেন যে সমন্বয়হীনতার কারণে এটি ঘটতে পারে, কিন্তু একটি উদাহরণ আপনাকে দিতে চাই যে 2007 সালে খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান কোকো যখন টাকা পাচার করেছে সেই টাকা কিন্তু ফেরত আনা গিয়েছিল, কিন্তু তারপর থেকে সেটি সম্ভব হচ্ছে না কেন? হ্যাঁ, এই জায়গাটাই হচ্ছে যে আপনার একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের যে ব্যাপারটা থাকে বার্গেইন করবার, এবং একটা সরকারের সাথে আর একটা সরকারের যে করবার পদ্ধতি, সেইগুলো এখানে জোরদার করবার দরকার আছে বর্তমানে আর কি। ধরেন এইগুলো আমি দুদক থেকে জানি অনেকগুলো, এটাকে বলা হয় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট, হ্যাঁ, আইনগত সহযোগিতার জন্য অন্য দেশে। মহিদুল ইসলাম, আমাদের আলাপের সময়টি ফুরিয়ে এসেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের আলাপে যুক্ত হবার জন্য। ভালো থাকবেন। ইসলামিক তালিকা আজ এই পর্যন্ত, সঙ্গে থাকবেন।